এই রাষ্ট্রপতির বিরুদ্ধে তো এক ধরনের ক্ষোভ বিক্ষোভ আন্দোলন ছিল তিনি রাষ্ট্রপতি থাকা অবস্থায়, এবং এটার একটা নৈতিক দায় যে তিনি যখন রাষ্ট্রপতি ছিলেন তখন এদেশে একটা গণ অভ্যুত্থান হয়েছে। গণ অভ্যুত্থান মোকাবেলার জন্যে তৎকালীন সরকার গুলি চালিয়েছে, মানুষ মেরেছে। তো সুতরাং তার দায় রাষ্ট্রপতির উপর পড়ে কিনা, আইনগত না হলেও নৈতিক দায় পড়ে। তো নৈতিক দায় নিয়ে তো সব মামলা হবে না বা বিচার করা যাবে না, আইনগতভাবে তাকে ধরার কিনা। এবং আমার ধারণা যত মামলার কথা বলা হচ্ছে, যত তার বিচারের কথা বলা হচ্ছে, সেটা রাষ্ট্রপতি পদে উনি আসার আগে যে দায়িত্ব পালন করেছেন, দুদকের কমিশনার এবং ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান, এবং রাষ্ট্রপতি পদ ছাড়ার পর যদি তার বিরুদ্ধে কোনো অভিযোগ পায়, এটা হচ্ছে তার বিষয়টি। আপনি যেটা বলছেন যে আমরা রাষ্ট্রপতি যে একজন ফেরেস্তা চাই, ফেরেশতা চাই না, রাষ্ট্রপতিই চাই। আচ্ছা, রাষ্ট্রপতি চাই, ফেরেস্তার ভাবমূর্তি চাই, যে তাকে কোনো রকম কালিমা, কোনো রকম গ্লানি স্পর্শ করবে না, কোনো রকম দলীয় পাপ পঙ্কিলতার ঊর্ধ্বে থাকবে, এবং দলীয় কোনো সংকীর্ণতা থাকবে না। প্রথম কথা হচ্ছে যে আমরা চাই কিনা। রাষ্ট্রপতি কেন, সংসদের একজন সদস্য তিনিও তো দলীয়ভাবে কাজ করতে পারেন না, দলীয় দৃষ্টিভঙ্গিতে প্রধানমন্ত্রী করতে পারেন না, অন্য মন্ত্রিসভা করতে পারেন না। মানে রাষ্ট্র পরিচালিত হবে যদি গণতন্ত্র মানে আইনের নিরিখে। সেখানে যেটি আমাদের ঘাটতি, সেটা হচ্ছে আমাদের নির্বাহী বিভাগ কি জাতীয় সংসদের কাছে দায়বদ্ধ? কাগজে কলমে আছে দায়বদ্ধ, কিন্তু দায়বদ্ধ থাকেন। আমাদের জাতীয় সংসদে যারা নির্বাচিত হন, তারা কি নির্বাহী বিভাগের কাছে জবাবদিহি চান? নির্বাহী বিভাগের দুর্নীতি অনিয়ম এটা তদন্ত করে খুঁজে বের করা, না তারা নিজেরাও এই নির্বাহী বিভাগের অনিয়ম দুর্নীতিতে নিজেরা যুক্ত হতে অনেক উৎসাহ দেখা? মানে গণতন্ত্র কিন্তু একটা মানসিকতা, একটা চিন্তা, একটা দর্শন। সেই দর্শন যদি আমরা না মানি, আজকে ধরেন এই যে জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচিত হবেন, আমরা কি এরকমই করতে পারবো যে জাতীয় সংসদের যে 350 জন সদস্য তারা স্বাধীন মতো ভোট দিতে পারবেন যাকে খুশি? ধরেন 2 জন প্রার্থী হলেন, যদি 2 জন না হয় তখন তো ভোট হবে না, যে তার পছন্দসই প্রার্থীকে দেবেন। পারবেন না, কারণ আমাদের এখানে আছে যে আপনি দলের বাইরে ভোট দিতে পারবেন। গণতন্ত্র তো এখানেই আমরা একটা হোঁচট খেলাম। দ্বিতীয় হচ্ছে যে আমরা এরকম একজন মানে বাংলাদেশের 18 কোটি মানুষের আস্থা আছে এরকম একজনকে নিলাম। যেমন ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা বলা হয়েছিল যে তিনি ছাড়া ওই সময় আর কারো কথা ভাবা যায়নি, কারণ তিনি দেশটাকে ঠিক করতে পারবেন, যদিও পরবর্তীকালে পারেননি। এখন এরকম একজন ব্যক্তিকে আমরা বাছাই করে নিলাম, তাকে কাজ করতে দেওয়া হবে কিনা? তিনি তার যে জুরিডিকশন, তার যে আওতা, তার যে সংবিধান তাকে যেভাবে বলছে সেভাবে করতে পারবেন কিনা? আর আমাদের সংবিধানের দুর্বলতা হচ্ছে আমাদের রাষ্ট্রপতির হাত পা বেঁধে দিয়েছি, বলছে যে প্রধানমন্ত্রী এবং প্রধান বিচারপতি নিয়োগ ছাড়া আর সব ক্ষেত্রে তাকে প্রধানমন্ত্রীর পরামর্শ। তাহলে রাষ্ট্রপতির ভূমিকা কি? হ্যাঁ, অবশ্যই তিনি একটা প্রতীকী রাষ্ট্রের প্রধান এবং তার ভূমিকা পালন করবেন। বিদেশি রাষ্ট্রদূত আসলে তার কাছেই পরিচয়পত্র জমা দেবেন। ভারতে কিন্তু এটা দেখিয়েছেন, বা এই যে আস্থার বিষয়টি, যেমন আব্দুল কালাম আজাদ, তাই তো, বিজ্ঞানী, তিনি প্রথম কিন্তু তাকে বিজেপি সরকার নির্বাচিত করেছিল। পরবর্তীকালে বিজেপি চলে যাওয়ার পর কংগ্রেসও কিন্তু তাকে রেখে দিয়েছে, এবং পরে তো পরের নির্বাচনে তা আসেন না, অন্য কেউ এসেছে। তা আমাদের এখানে কিন্তু এটা ভাবা যায় না। দ্বিতীয় হচ্ছে যে এই নির্বাচনে বিএনপির সংখ্যাগরিষ্ঠতা আছে, আমাদের এখানে ভাবা না গেলেও আওয়ামী লীগের সময় নির্বাচিত রাষ্ট্রপতি অন্তর্বর্তী সরকারের সময়ও থাকলো, বিএনপির সময়ও তো থাকলো। মানে আপনি যদি টাইম ফ্রেম দেখেন, আপনার তো ভাবা যায় না। বাংলাদেশে এটা এটা বিরল না, এটা ব্যতিক্রম, একমাত্র ব্যতিক্রম যে একজন রাষ্ট্রপতি 3টি সরকারের সময়ে কাজ করেছেন, দায়িত্ব পালন করেছেন।
হ্যাঁ ভালো, তবে 3 সরকারের কিন্তু সরকার যা বলেছে সেটা করেছেন, নিজের বিবেক বুদ্ধি দ্বারা কিছু সরকারের করেছেন। শপথও পড়িয়েছেন। শপথ পড়িয়ে, শপথ তো আনুষ্ঠানিকতা। আপনি ধরেন এই যে যেটা সরকারের বলা হয়, আনুগত্য। যেটা বলা হয় অন্তর্বর্তী সরকার তাকে নানাভাবে অপমান করেছে, তিনি সাক্ষাৎকার দিয়ে বলেছেন, কিন্তু তখনও কিন্তু ওই সরকারের কোনো আদেশ কোনো সিদ্ধান্ত তিনি সিদ্ধান্তের সাথে Defer দ্বিমত করেনি। যেমন আজকে বিএনপি যে প্রশ্নটি তুলেছে, বিএনপির সংসদ সদস্যরা, মন্ত্রীরা, যে সাংবিধানিক আদেশটা অবৈধ। রাষ্ট্রপতি তো বলেননি যে সাংবিধানিক আদেশ আমি দিতে পারি না, পার্লামেন্ট সংবিধান চালু থাকতে, বহাল থাকতে আমি একটা অধ্যাদেশ জারি করতে পারি, সেই অধ্যাদেশ পরবর্তী সংসদে। সাংবিধানিক আদেশ তখনই হয় যখন সংবিধান থাকে না। এখন এটা নিয়ে তো বিতর্ক এখন কি হবে। প্রথমত হচ্ছে যেভাবে চলছে এই আগামী নির্বাচনটা কিভাবে হবে, বিরোধী দলের সম্মতিতে হবে না বিরোধী দলের বিরোধিতায় হবে, এটা একটা কঠিন প্রশ্ন। এর কারণ হচ্ছে বিরোধী দল আমার ধারণা চাইবে যে রাষ্ট্রপতি নির্বাচনের আগে সাংবিধানিক যে সংকটগুলো আছে, বা যে জুলাই সনদ বাস্তবায়ন, সংবিধান সংস্কার, এই প্রশ্নের মীমাংসা আগে হোক। আচ্ছা, এই প্রশ্নের মীমাংসা যদি আগে হয়, তাহলে কিন্তু এই 350 জন রাষ্ট্রপতিকে নির্বাচন করতে পারবে না। তাহলে উচ্চকক্ষের যে 100 জন, 450 জন লোক লাগতে হবে। সেই নির্বাচন কিভাবে হবে, এই ব্যাপারে কি সরকারি দল বিরোধী দল একমত না? সামনে একটা সাংবিধানিক জটিলতা বলি, সংকট না বললেও জটিলতার সামনে আসছে। আর আরেকটা হতে পারে যেহেতু সরকারি দলের 2/3 সংখ্যাগরিষ্ঠতা আছে, বিরোধী দলের সমর্থন ছাড়াও তারা রাষ্ট্রপতি নির্বাচন করে ফেলতে পারবে। যদি করেন আর বিরোধী দল যদি সেটা ওয়াকআউট করে বা অনুপস্থিত থাকে, তাহলে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে একটা স্থায়ী বিভাজন রেখা তৈরি হবে, যেটি হয়তো 5 বছরই চলবে।